আসসালামু আলাইকুম। প্রিয় তৃণমূল জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেশ কোন পথে হাঁটছে? পাঁচই আগস্টের পরে ইতিহাসকে ব্রেক করেছে। 1971 সালেও পাক বাহিনীরা এরকম তাণ্ডব নীলা চালায়নি। 5ই আগস্টের পরে এই বিগত আজকে 4 মাস চলমান যেটা হচ্ছে, কখনো এটা হয় নাই। নির্বিচারে নির্দ্বিধায় সাধারণ কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা, আল্লাহ কি এই জুলুম সইব না? একজন বিচারক কিন্তু আছে, আলহামদুলিল্লাহ রাজীব ভাই ভালো আছে। একজন বিচারক কিন্তু আছে, উনি কিন্তু বিচার ঠিকই করবেন। আজকে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান রূপান্তর করার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, 1971 সালে রেখে যাওয়া কিছু জারজ সন্তান, অবৈধ সন্তান, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি তো বাংলাদেশের নাগরিক, অনেকটাই কষ্ট লাগে। ইনশাল্লাহ আধার কেটে আলো আসবেই। কেউ বিচলিত হবেন না, ধৈর্য হারা হবেন না। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষা আমরা ইনশাল্লাহ পাস করব। আমরা যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছি, দিন আনে দিন খাই, তাদের উপরে যেসব নির্যাতন হচ্ছে এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারবো না। পাশাপাশি আমি একটা কথা বলবো, আমার তৃণমূল জাতীয় শ্রমিক লীগকে নিয়ে। 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আমরা সারা বাংলাদেশে সুসংগঠিত হয়ে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আমরা সুসংগঠিত হয়ে আছি। আপনারা যারা তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা রাস্তা দেখিয়ে দিবেন। জননেত্রী শেখ হাসিনা, যিনি এখনও বৈধভাবে আমাদের প্রধানমন্ত্রী আছেন, উনি ইনশাল্লাহ ফিরে আসবেন, ইনশাল্লাহ আসবেন। উনি দেখতেছেন দূর থেকে যেই বাঙালি জাতি উনাকে দেশ ত্যাগ হওয়ার জন্য বাধ্য করেছেন, উনি দেখতেছেন আজকে বাংলাদেশের অবস্থাটা কি। বাংলাদেশ আজকে নাই বললেই চলে। বাংলাদেশ আজকে পূর্ব পাকিস্তান রূপান্তরিত হওয়ার শেষ প্রান্তে চলে আসছে। তবে হ্যাঁ, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা পূর্ব পাকিস্তান হতে দেব না। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার এই সোনার বাংলাদেশ। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, খুবই অসুস্থ। সোনার বাংলাদেশ, কালকে একটা বক্তব্য শুনলাম ভারতের চ্যানেল,
সেখানে আমাদের একজন বাঙালি ছিলেন, সাবেক সেনা সদস্য, আর 4 জন ছিল কলকাতার লোক। বারবারই বলতেছে বাংলাদেশ নাকি বাচ্চা দেশ, একটা বাচ্চা। মানে কথাটা শোনার পর অনেক কষ্ট লাগলো যে ভারতের একজন সাধারণ একজন সাংবাদিক সে কিনা বলে বাংলাদেশ একটা বাচ্চা দেশ। এই কথা কার জন্য শুনতে হচ্ছে? আজকে উগ্রবাদ, মৌলবিবাদ, যারা এই দেশকে ধ্বংসের পায়তারা করতেছে, যারা এই দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে, তাদের কারণে আজকে কথাগুলো শুনতে হইতেছে। বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, কিন্তু 18 কোটি জনগণের ভিতরে 6 কোটি বাদ দিতে হবে কিশোর। 12 কোটি জনগণ আছে। এই 12 কোটি জনগণ আজকে আসলে কি শান্তিতে আছে? শান্তিতে নেই, একদম শান্তিতে নেই, অনেক কষ্টে আছে। এই বর্তমান বাংলাদেশ দখলকারী অবৈধ সরকার ডক্টর ইউনূস 1971 সালে ওনার বয়স ছিলেন প্রায় 30 থেকে 35 বছর। উনি কিন্তু মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দেননি। তাহলে উনি এই দেশের ভালো করবে কি করে? আজকে সেন্ট মার্টিন দেখেন, সেন্ট মার্টিন কিন্তু বিক্রি হয়ে গেছে। যেই বলেন বিক্রি হয় নাই। মানে কেন? আমার দেশ, আমি এই দেশের নাগরিক, কেন আমি সেন্ট মার্টিন যেতে পারবো না? কেন আপনাদের পারমিশন লাগবে? ওয়ালাইকুম সালাম। কেন পারমিশন লাগবে? কিসের পারমিশন লাগবে? কিসের ইঙ্গিত? তবে হ্যাঁ, যেদিন বাংলার জনগণ, এই খেটে খাওয়া জনগণ যেদিন গিয়ে বের হবে, সেদিন কিন্তু পালানোর রাস্তা কেউ পাবেন না। বাঙালি অনেক ধৈর্যশীল, ধৈর্য ধরে দেখতেছে, দেশের পরিস্থিতি মনিটরিং করতেছে। ইনশাল্লাহ অচিরেই আধার কেটে যাবে আধার, চলে যাবে আধার। আলোর মুখ আমরা দেখবই। আর যারা ভয়ে আতঙ্কে ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে ডিএক্টিভ করে রাখছেন, কোনো ছবি পোস্ট করেন না, সত্যকে তুলে ধরেন না, তারা আর কখনো আওয়ামী লীগের নাম নেবেন না। আওয়ামী লীগের নাম নেবেন না। 5ই আগস্টের পরে যারা বীর পুরুষের মতন রাজপথে আছে, তারাই হলো সঠিক বঙ্গবন্ধুর কর্মী, আদর্শের কর্মী। আজকে সকালে একটা মিছিল দেখলাম আমি, স্বেচ্ছাসেবক লীগের। আমার স্নেহময় ছোটো ভাই সাইফুল ইসলাম, আমার অনেক কাছে একটা ছোটো ভাই, দুর্দান্ত সাহস নিয়ে আজকে মিছিল করেছেন। এরাই তো আগামীর ভবিষ্যৎ, এরাই তো আগামীর কাণ্ডারি, এরাই তো প্রকৃত সৈনিক। আপনারা সাদা পাঞ্জাবি, কালো কোট লাগিয়ে এসে বলবেন আমি রাজপথে ছিলাম, সেই সুযোগ আর দেওয়া হবে না। বাংলাদেশকে ডিজিটাল রূপান্তর করে গিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, রূপান্তর করেছেন। পৃথিবী এখন হাতের মুঠোয়, সারা বিশ্ব হাতের মুঠোর ভিতরে আছে। আমরা বলবো প্রমাণ দাও, আমরা বলবো প্রমাণ দাও। আর আমি মনে করি যারা আছেন, যেখানে আছেন, যেভাবে আছেন, রাজপথে নামতে হবে। ঘরে বসে থাকলে হবে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পারতেছি না। পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে, দেয়ালে। যেভাবে আমাদের নেতাকর্মীদের উপরে বর্বরতন, নির্যাতন, টর্চার চলতেছে, অমানবিক। বর্তমান অবৈধ সরকারের কোনো বিচার নেই, আচার নেই। নির্বিচারে মানুষ হত্যা, নির্বিচারে ঘরবাড়ি লুট, নির্বিচারে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, নির্বিচারে টর্চার, কিছু হইলে আন্দোলন, কিছু হইলেই এইটা ওইটা, অনেক কিছু, ইত্যাদি ইত্যাদি। আজকে এতটা কষ্টে আছে তৃণমূল জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এই যেখানে আমাদের একজন
দুঃসময়ের একদম দুঃসময়ের 111-এর নেতৃত্ব দান করেছেন, যুব মহিলা লীগের নেত্রী ছিলেন। ওনাকে দেখছি রাস্তা দিয়ে টেনে হেঁচছে পুলিশ কীভাবে টর্চার করেছিল সেই 111-এ। নাম আফরোজ রুনা। আমি দেখেছি ওনার অত্যাচার, ওনার টর্চার, ওনার জীবন দিয়ে কী বয়ে গেছে বিগত 16 বছর। আমি এটাও দেখেছি, আমি ব্যক্তিগতভাবে আফরোজ রুনাকে চিনি। উনি একজন ত্যাগী নেত্রী। এই 16 বছরে উনি বঞ্চিত। আজকে যদি আমলে চিন্তা করতো এই রুনা যে কষ্টটা করছে, যে ত্যাগ স্বীকার করেছে, তাকে রাখছে কেন্দ্রীয় কমিটির সদস্য, এটা দুঃখজনক। এই কারণে কিন্তু আজকে আমাদের এই দলের এই অবস্থা। আজকে রুনার কোথায় থাকা উচিত ছিল? যেই মেয়েটি স্লোগান দিতে যেয়ে এবং কি পুলিশে উইরা লাথি মারছিল, স্লোগান দিতে যেয়ে রাজপথে পুলিশের নির্যাতন সহ্য করতে হয়েছে, সেই মেয়েটির স্থান কি সদস্য হওয়া উচিত ছিল? সেই মেয়েটির স্থান সম্মানজনকভাবে হওয়া উচিত ছিল। টাকার বিনিময় চাটুকারের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা দলের সুসময়ে হাইব্রিড তৈরি করে আওয়ামী লীগকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আজকে আমি ছাত্রলীগে জামাত শিবির ডুববে কেন? আওয়ামী লীগে কেন জামাত শিবির ডুববে? শ্রমিক লীগে কেন জামাত শিবির ডুববে? প্রত্যেকটা গ্রুপে জামাত শিবির ঢুকেছে, ঢুকে একটু একটু করে তিল তিল করে তারা শক্তিকে অর্জন করেছেন। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আছি, প্রতিজ্ঞা করুন, আল্লাহ পাক ইনশাল্লাহ আধার কেটে গেলে আলো আসবেই। এরকম বহুত বিপদ গেছে, বহুত জলচাপটা গেছে। 1981 সালে আমি হয়তো দেখিনি, ছোট ছিলাম, কিন্তু ইতিহাসের পাতায় শুনেছি জননেত্রী শেখ হাসিনাকে ঢুকতে দেবে না বাংলাদেশে। ওনাকে না ঢুকতে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, বাংলার জনগণ কিন্তু ওনাকে আনছে। এয়ারপোর্ট উনি যেদিন জননেত্রী শেখ হাসিনা নামেন, বিপুল সংখ্যক লোক নিয়ে এয়ারপোর্ট থেকে একদম ধানমন্ডি 32 পর্যন্ত লোকে লোকান্তর ছিল। ইনশাল্লাহ আমরা আবার একটা প্রত্যাবর্তন করবো জননেত্রী শেখ হাসিনার জন্য, যে প্রত্যাবর্তন বাংলার 18 কোটি মানুষ থেকে 12 কোটি মানুষ রাজপথে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু শরীফরা কখনো ভয় পায় না, আর যারা ভয় পায়, আতঙ্কে আছে, তারা আমি মনে করি নামার দরকার নেই, কারণ তারা সুবিধাবাদী, সুযোগ সন্ধানী। এদেরকে আমরা পরিহার করব, অবশ্যই আমরা পরিহার করব। আজকে অনেক কষ্ট লাগে যে আওয়ামী লীগ করা কি মানুষের অপরাধ? দুধের বাচ্চা, শিশু বাচ্চা, সেও কথায় কথায় বলে আওয়ামী লীগ বয়কট করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। আরে বেটা গদ্দ, আওয়ামী লীগের জন্ম কিন্তু আজকে হয় নাই। আওয়ামী লীগের জন্ম কিন্তু বহু আগে হয়েছে। তোর মতন আবালকে, তোর বাপের বাপ, তোর বাপের বাপ, তারা চেষ্টা করছে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে মুছে দেওয়ার জন্য, পারে নাই। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, অনেক অনেক গভীরে। আওয়ামী লীগ হলো কালের সাক্ষী। আওয়ামী লীগ মানে ইতিহাসের পাতা। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগ মানে ভাষা আন্দোলন। আওয়ামী লীগ মানে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবি? এত সোজা, এত সহজ পারবি না। আসলেও এই সমন্বয়, তোমরা এখন আতঙ্কে আছো। আনে 29টা দল মিলে একটা দলের পিছিয়ে লাগছো, 29টা দল মিলে একটা দলের পিছিয়ে লাগছো। পারছো দমন করতে? পারছো রুখতে? পারবা না। আওয়ামী লীগের এক একটা কর্মী বুলেট, আওয়ামী লীগের এক একটা কর্মী অ্যাটম বোমা। আওয়ামী লীগ যখন মাঠে নামবে দেখবা তোমাদের বিচ্ছিন্ন থাকবে, কিচ্ছু থাকবে না। তাই আমি বলবো, এমন কিছু তোমরা বলবা না যেগুলো দুঃখজনক, যেগুলো কষ্ট লাগে, আঘাত লাগে। আজকে তোমরা যা করবে তার ফসল কিন্তু তোমরা পাবা। অলরেডি যে আব্দুল হাসনাত, সে বলতেছে ভাই আওয়ামী লীগ আইলে কি আমি কোনো ছাড়বো? তোমরা অপরাধ করলে তো তোমাদেরকে ছাড়বে না, আওয়ামী লীগ কি তোমাদেরকে ধরবে? ধরবে আইন প্রশাসন।
যে যতটুকু কর্ম করবে তার কৃতকর্মের ফল সে ততটুকু পাবে। আজকে দেখো, আমি আরেকটা কথা বলি, যার সুযোগ সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, তাদের বাড়িঘরের জায়গায় পড়ে হয়েছে, ভোগ করতে পারছে না, বাড়িতে বসে টাকা আছে কিন্তু খেতে পারতেছে না। আমরা তৃণমূল, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ আকাশ ভাই, হ্যাঁ আওয়ামী লীগ মানে স্বাধীনতা, হ্যাঁ আওয়ামী লীগ মানে বাংলাদেশ, এটা সত্য। আমাদের হয়তো কষ্ট হচ্ছে ক্ষণিকের জন্য সবার, কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই, আজকে আপনারা যতটুকু করবেন ঠিক ততটুকু ফেরত পাবেন। আজকে আওয়ামী লীগকে শিখিয়ে গেল কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে তাণ্ডব চালাইতে হয়, কীভাবে লুপ্তরাজ করতে হয়, কীভাবে ধ্বংস করতে হয়। এটা আওয়ামী লীগকে শিখিয়ে গেল। আওয়ামী লীগ এটা জানতো না। আওয়ামী লীগ ছিল ভালোবাসা একটা দল, যেই দলটা বুঝতো না বিএনপি, বুঝতো না আওয়ামী লীগ, বুঝতো না জামাত, বুঝতো না অন্যান্য দল, সবার সাথে সমন্বয় করে চলতো, ভালোবাসা দিয়ে চলতো। আমি তো দেখছি, আমার মতো বহু লোকে দেখছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা প্রস্তুত হন, এই দেশ রক্ষা করতে হবে। এটা আমার সোনার বাংলাদেশ, এই দেশ পাকিস্তান হতে দেওয়া যাবে না। আমাদের সবার প্রস্তুত থাকতে হবে। ৭১-এর যুদ্ধ আবার চলে আসছে 2025-এ একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ কিনা পাকিস্তানের বিরুদ্ধে আবার পাকিস্তানের বিরুদ্ধে সেই যুদ্ধ হবে। সেদিন একজন চিটাগং থেকে সমন্বয়ক বলল, পাকিস্তান আমাদের বন্ধু। তুই তো একটা দুধের বাচ্চা, তুই বুঝবি কি পাকিস্তান তোর বন্ধু? এই পাকিস্তান আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে। এই পাকিস্তান আমার 30 লক্ষ ভাই বোনকে, মা বাবাকে হত্যা করেছে নির্বিচারে। বাঙালি তো ভালো, বঙ্গবন্ধু তো মানে কি বলুন, মানবিক একজন বঙ্গবন্ধু যারা ছিলেন, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এটা উনার উচিত হয় নাই। সাধারণ ক্ষমা ঘোষণা করা ওনার উচিত হয় নাই। ওনার দরকার ছিল সেই টাইমে যদি শাস্তি দিত, তাহলে আজকে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। আমরা কিন্তু দেখেছি, শুনেছি, বুঝেছি যে কীভাবে দেশের মানুষকে ভালোবাসতে হয়। আজকে দেখুন, সারা বাংলায় প্রত্যেকটা মানুষ কিন্তু বলতেছে, 75% লোক বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল। আবারও যখন শেখ হাসিনাকে প্রয়োজন, উনি সারা দেশ ভালো নেই, উনি সারা দেশ কেউ চালাতে পারবে না, এটা সঠিক। আজকে যে এত উন্নয়নশীল করেছেন এই বাংলাদেশকে, আর কিছু গদ্দবের বাচ্চা বলে কিছুই করেননি। যাই হোক, আমার ভুল টুল হলে সবাই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে যারা লাইভে যুক্ত হয়েছেন বা পরে হবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই প্রস্তুত থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তৃণমূল জাতীয় শ্রমিক লীগের, জয় হোক বাংলাদেশের। আসসালামু আলাইকুম।